কিন্তু আগামী দিনে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো। 8,000 কেন 8টা শিক্ষা প্রতিষ্ঠান এই পশ্চিমবঙ্গে বন্ধ হতে দেব না। প্রয়োজনে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে, তবু এই মাননীয় মুখ্যমন্ত্রীকে 8টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেব না। কিন্তু কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত এই মাননীয় মুখ্যমন্ত্রীর মসনদ থেকে আমরা টেনে রাস্তায় নামাতে না পারবো, আমাদের এই আন্দোলন চলবে। 2 বছর আগে একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছে, যখন পশ্চিমবঙ্গ কি গোটা কলকাতা বলুন কি আমি বলবো যে হাওড়া জেলাতে আজকে এই বর্তমান সরকারের অফিস আছে, সেই হাওড়া জেলাতে যিনি আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, সেই আনিস খান যখন স্টুডেন্ট ফ্রন্টের নাম 5 জনের গন্ডি টপকে যখন লালবাজারের পার্টি অফিসের বাইরে, রাজ্য দপ্তরের বাইরে কেউ জানতে পারেনি, তার ভিতরেই আমরা দেখেছি আমাদের প্রতিষ্ঠাতাকে হত্যা করা হলো। কেন? বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের আগে ঠিকই বলেছিলেন, তানার জায়গা থেকে তিনি ঠিকই বলেছিলেন, আমরা ভুল শুনেছিলাম। তিনি বলেছিলেন আমরা শ্রমিকের ফসলের, কৃষকের ফসলের ন্যায্য দাম আমরা দেব না। কৃষক যখন চাষ করতে যাবে সেই চাষের সামগ্রীর দাম আমরা আকাশ ছোঁয়া করে দেব। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেব না। 10 বছর যদি ক্ষমতায় থাকতে পারি 10,000 শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেব। তাই 2023 সালে দাঁড়িয়ে 13 বছরের ভিতরে আজকে 8,500-এর গন্ডিতে ছুটে যাচ্ছে। আমি জুলফিকার মন্ডল স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে কথা দিচ্ছি, রাস্তায় ছিলাম, রাস্তায় আছি। আনিসকে মেরেছে, আমাদেরকে রুখতে পারেনি। আমার অনেক সহযোদ্ধাদেরকে মিথ্যা কেস দিয়েছে, অনেকের বাড়িতে আক্রমণ করা হয়েছে। তাই আমরা আন্দোলনে, তাই আমরা আমাদের সংগ্রামের মধ্য দিয়ে সবার প্রথম বলেছি ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দেখবেন ধর্মতলায় কোনো অনুষ্ঠান করতে যায়, তার পার্টির কোনো প্রোগ্রাম করতে যায়, সেদিন বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে নোটিশ জারি করে দেওয়া হয়, আজকের জন্য কলেজ ক্যাম্পাস বন্ধ থাকবে, আজকের জন্য এই ইউনিভার্সিটি বন্ধ থাকবে। তার কারণ ভাইপো বা পিসি কেউ একজন ধর্মতলায়, কেউ একজন শহীদ মিনারে কোনো সভা করছেন যেখানে লোক ভরাতে হবে। তার কারণ তারা জানে এই খেটে খাওয়া মেহনতি মানুষ যাদের চাকরি চুরি করেছে, তাদের বাড়ির সন্তানদের স্বপ্নকে চুরি করেছে, স্বপ্নদ্বীপের স্বপ্নকে হত্যা করেছে। এরাম গোটা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের ভিতরে 10 কোটি মানুষের স্বপ্ন, তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাই কলকাতার রাজপথ ভরাতে কেউ আসবে না। তাই তারা ক্ষমতার অপব্যবহার করে কিছু প্রশাসনিক পাওয়ার নিয়ে তাদের সেই কালো স্বপ্নটাকে নিয়ে তারা স্কুল, কলেজ, ক্যাম্পাসগুলোতে তারা ওই দিন নোটিশ জারি করে দেয়, যদি কেউ ওই ধর্মতলা বা শহীদ মিনারের সভাতে না যায় তার অ্যাডমিশন আটকে দেওয়া হবে, তার রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে, তার এই সেমিস্টারে পরীক্ষা দিতে দেওয়া হবে না। আজকের শিক্ষা ব্যবস্থাটাকে তলানিতে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আমি আপনাদের এখান থেকে জোর গলায় আবার কথা দিয়ে যাচ্ছি, আপনারা যারা এসেছেন আজকে আপনারা দেখেছেন হয়তো একটা সাদা পতাকা দেখছেন স্টুডেন্ট ফ্রন্টে, তার ভিতরে একটা হাতের ভিতরে পেন আছে, এই পেনটাই সর্বশক্তিমান। আমি আপনাদেরকে বলে যাই, এই সাদা পতাকাটা ধরতে বুকের পাটা লাগে। বাপের বেটা যার মধ্যে ক্ষমতা নেই সে ছাড়া এই পতাকা ধরতে পারে না। 5 জন থেকে সংগঠন তৈরি হয়েছিল, প্রতিষ্ঠাতাকে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারপরেও হয়তো এর আগে দাদা বলছিলেন তিনি আমাদের যারা নেতৃত্ব আছে তারা হয়তো আমাদের প্রতি একটু অখুশি। ঠিক আছে, আমাদের ভুল থাকবে, ভুল ভ্রান্তি থাকবে, আমরা তার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার সামনে দর্শকের আসনে বসে থাকা স্টুডেন্ট ফ্রন্টের সমস্ত সহযোদ্ধাকে সংগ্রামী অভিনন্দন ও ভালোবাসা। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলছি। আনিস খানকে কেন মেরেছে বা কিসের জন্য? আনিস খান আমার আপনার সাধারণ মানুষের, খেটে খাওয়া গরিব অসহায় মানুষের হয়ে কথা বলতে গিয়ে তাকে আজকে প্রাণ হারাতে হলো, শহীদ হতে হলো। আনিস খান কিন্তু কোনো বড় ঘরের বাড়ির ছেলে বা কোনো ভিআইপি ঘরের ছেলে নয়। আনিস খান আমার আপনার মতো সাধারণ পরিবারের বাড়ির ছেলে। আজকে পশ্চিম বাংলায় বহু ছাত্র সংগঠন আছে, কোন ছাত্র সংগঠনকে খারাপ বলছি না, কিন্তু স্টুডেন্ট ফ্রন্ট যে সমস্ত দাবি দাবা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছে, আগামীতেও করবে। যেমন ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, সাথে সাথে রাজ্যে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে,
ও জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 বাতিল করতে হবে। রাজ্যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা তাদের মতে চলে, কিন্তু আজ পর্যন্ত কোনো ছাত্র সংগঠনকে মুখে শুনতে পেলাম না যে তারা সরকারি স্কুলে প্রাথমিক স্তর থেকে কম্পিউটার প্রদান করা এই কথা তারা তাদের মুখে শুনতে। তো যাই হোক, আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আনিস খান অমর রহে, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ছোট্ট ছোট্ট আমরা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য গ্রাস রুট থেকে আমাদের ছেলেদেরকে আমরা নিয়ে আসছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্য কমিটির সহ সম্পাদক জুলফিকার মন্ডল। সম্মানিত আজকের সবার সঞ্চালক সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় এবং স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সকল নেতৃত্ব, এবং আমার সামনে যারা বসে আছেন আমার সহযোদ্ধা যারা বাঁকুড়া, মেদিনীপুর, মালদা থেকে এসেছেন, এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যারা আজকে আপনারা গত রাত থেকে আপনারা এখানে এসেছেন, তাদের সকলকে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানানোর একটাই কারণ, এর আগে বক্তারা বক্তব্য দিতে দিতে বলছিলেন আপনারা দেখেছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে দুটো সরকার তারা আজকে ক্ষমতায় আছে, আমার আপনার সাধারণ মানুষের ভোট নিয়ে গণতান্ত্রিক দেশে তারা যে রাজতন্ত্র কায়েম করতে চলেছে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে আমার আপনার জীবন জীবিকার উপরে তারা যেভাবে হস্তক্ষেপ করতে চলেছে, শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য নয়, বস্ত্র নয়, এবং যে পরিবেশটা আজকে পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে, একদিকে দিল্লিতে বিজেপি এবং আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মা মাটি মানুষের সরকার, মমতাময়ী সরকার, যিনি দরদি সরকার, শুধু সংখ্যালঘু নয়, এ গোটা পশ্চিমবঙ্গের প্রায় 10 কোটি মানুষের যিনি আজকে মমতাময়ী সরকার, মা মাটি মানুষের সরকার বলে দাবি করেন, এবং যিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আজকের এই পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতায় এসেছেন, তার ভিতরে একটা অন্যতম প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি শ্রমিকের ঘামের মজুরি বুঝিয়ে দেব, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেব, বেকার যুবকদের কর্মসংস্থান করে দেব। আজকে তৃণমূল সরকার, এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেননি 2011 সালের আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, আজকে 2023 সালে দাঁড়িয়ে এই 13টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান, তো তিনি 10,000 শিক্ষা কেন 10টা শিক্ষা প্রতিষ্ঠান এই পশ্চিমবঙ্গে নতুন করে তৈরি হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু আজকে আপনারা দেখুন এই 2023 সালে দাঁড়িয়ে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান এই মমতাময়ী সরকার যিনি 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, তারই হাত ধরে 2023 সালে দাঁড়িয়ে আজকে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। তার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনাদের মনে হতে পারে আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, সমাজের কথা বলছি, আমাদের মাদার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারাও সমাজ পরিবর্তনের লক্ষ্যে তারা আজকে পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে। 2021 সালের আগে আইএসএফ বলে পশ্চিমবঙ্গে কিছু ছিল না, ঠিক তেমনি 2 বছর আগে স্টুডেন্ট ফ্রন্ট বলে পশ্চিমবঙ্গে কোনো ছাত্র সংগঠন ছিল না, কিন্তু কেন এই 3 বছর, এই 2 বছরে একটা ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গে তৈরি হতে হলো? কেন আইএসএফ কে পশ্চিমবঙ্গে তৈরি হতে হলো? আপনি তো মামাটি মানুষের সরকার, মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করার কথা বলেছিলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের কথা বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছিলেন, তাদের চাকরির ব্যবস্থা করার কথা বলেছিলেন, তাদের শিল্প করার কথা বলেছিলেন, কৃষকের শ্রমিকের মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম তাদের পাইয়ে দেবে, প্রত্যেকটা প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন। হয়তো আমাদের ভুল হয়েছে, মাঝে মাঝে ভাবি আমরা, মাঝে মাঝে ভাবতে হয়, মাঝে মাঝে যখন ভাবি এটাই মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালের আগে তিনি হয়তো তানার জায়গা থেকে কথাগুলো ঠিক বলেছিলেন, সত্য বলেছিলেন। হয়তো সেই সময় আমি আপনি সাধারণ
সাধারণ মানুষ হয়তো শুনতে ভুল করেছিলাম। তিনি হয়তো বলেছিলেন যে আমি 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেব না, আপনার বাড়ির বেকার যুবকগুলো যারা আপনার বাড়ির কৃষক যারা মাথার ঘামকে পায়ে ফেলে সামান্য কিছু অর্থ জোগাড় করে তারা যখন তার বাড়ির কোনো বাচ্চাকে তারা কলকাতায় পড়তে পাঠাচ্ছে, আপনারা দেখেছেন স্বপ্নদীপ কুণ্ডুর কথা বলছিলেন, এর আগে বিগত বক্তা যারা ছিলেন তারা বলেছিলেন। কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু কথাই বলবো,